কি ব্যাপার সুরেশ, তোমার বাবা এসব কি করে গেলেন বলো তো? ওই মাঠের মধ্যে এমন ভাবে তোমার বোনেদের নামে ঘর করে দিয়ে গেলেন কেন বুঝলাম না তো। আর বলবেন না বাবা, আমিও যে এই বিষয়টা নিয়ে ভীষণ চিন্তিত। বাবা ওই মাঠেই কেন ঘরগুলো করলেন? ওই মাঠের আশেপাশে যত খোলা মাঠ আছে সবগুলোই তো আমাদের, তাহলে ওটাতে কেন? আরে এই সামান্য বিষয়টা বুঝলে না তো? আশেপাশের সবগুলো জমির মধ্যে ওই জমিটাই তো সব থেকে দামি। আচ্ছা, ব্যাপার তাহলে এই। বাবা এটা কি করে গেল বলুন তো? আমার ভবিষ্যতের কথা একবারটিও চিন্তা করলেন না। আমি বলছি কি শোনো, ওরা তো আর জানে না যে ওই জমিটা সব থেকে বেশি দামি। ওদেরকে অন্য কোথাও ঘর করে দেওয়ার প্রস্তাব দাও। আরে না না, এমনটা করা যাবে না। এমনটা করলে আমার আরো অনেক টাকা পয়সা নষ্ট হয়ে যাবে। এমনি আপনার এই বোবা মেয়েকে নিয়ে আমি বিপদে আছি অনেক, তার উপর আবার এই ঝামেলা। আবা আ আবা আ বু আ আ আ তুমি কিন্তু তোমার কথা রাখছো না সুরেশ। এমন করলে আমি তোমাকে যা যা দিয়েছি সব নিয়ে চলে যাব কিন্তু। এই দেখো, আমি আবার কি করলাম? আপনি অযথাই আমার উপর রেগে যাচ্ছেন। আমি অযথা রেগে যাচ্ছি না সুরেশ। তুমি আমার মেয়েকে বোবা বলে তাচ্ছিল্য করবে না। আমাকে কথা দিয়েই আমার মেয়েকে বিয়ে করেছিলে, তাহলে সেটা কেন তোমার কাছে বিপদের হবে? এই চা ফেঁসে গেলাম তো। ওইও না সুরেশ, কখন কি বলতে হয় সেটাও জানিস না। আপনি আমাকে ভুল বুঝছেন বাবা। আমি কাজলের বিপদ বলিনি, মানে আমি তো আমার বাবার কাণ্ড কারখানা ভীষণভাবে বিরক্ত, সেই জন্য আর কি। মানে ঠিক আছে ঠিক আছে, বাদ দাও এসব কথা। এখন কাজের কথায় আসো। তোমার বোনেদের মধ্যে কে তোমার সব থেকে বেশি কথা শোনে বা মানে? তাদের সাথে তো তেমন কোনো একটা ভালো সম্পর্ক নেই বাবা। তুমি কেমন মানুষে নিজের বোনেদের সাথে ভালো সম্পর্ক রাখতে পারো না? দেখো, কোনোভাবে কাউকে যদি নিজের আয়ত্তে আনতে পারো তাহলে আমাদের কাজটা সহজ হবে। ঠিক আছে বাবা, আমি দেখছি কি করা যায় দেখছি। আরে দিদি, বাবা আমাদের 5 বোনকে এই মাথার ভিতরে এইভাবে ঘর করে দিয়ে গেল কেন বলতো? ঘর করে দিয়েছে ঠিক আছে, কিন্তু সেগুলো এমন এলোমেলো কেন? এ একটা জায়গা। আমিও তো কিছু জানি না রে বোন। বাবা হয়তো ভেবেছে আমরা মিলেমিশে থাকতে পারবো না, তাই একসাথে ঘরগুলো না করে আলাদা আলাদা করে করে দিয়েছে। সেটাও হতে পারে, কিন্তু আমি এটা বুঝতে পারছি না বাবা কেন আমাদের বাড়িতে থাকতে না দিয়ে এখানে থাকতে দিলেন। বাবা হয়তো কোনো কিছু ভেবেই এটা করেছে। এতে আমাদের ভবিষ্যৎ জুড়ে আছে। উনি এতদিন যা করেছে আমাদের ভবিষ্যতের কথা ভেবেই করেছে। দেখতে পাচ্ছিস না, বাবা চলে যাওয়ার পর ভাইয়া আমাদের উপর থেকে কেমন মুখ ফিরিয়ে নিয়েছে। তা নেবে না, বাবা আমাদের এভাবে ঘর তুলে দিয়ে গেছেন, ভাইয়াকে তো কিছুই দিয়ে গেলেন না। তাহলে ভাইয়া আমাদের উপর রাগ করবে না তো কি করবে? কি রে, আমাদের ভাই সোহাগা বোন এসেছে রে, ভাইয়াকে তো কিছুই দিলেন না। আরে হাদারাম, বাবা যে ভাইয়াকে পুরো বাড়ি দিয়ে গেছে, আমাদের মাঠের আশেপাশে সমস্ত জমি দিয়ে গেছে, সেগুলো বুঝি কিছুই না? দাদার যেসব সম্পত্তি আছে তার কাছে আমাদের এই সামান্য ঘর তো কিছুই না। এই তোদের জন্যই বাবা আমাদের বাড়িতে থাকতে দেয়নি, বুঝলি দিদি? বাবা ঠিকই জানতো তোরা বড় 2 দিদি ভাইয়াকে কিভাবে হিংসা করিস। এইসব আজগুবি কথা বলতে আসিস না মালতী, যা যা গিয়ে ভাইয়ার চামচামি কর। আহ মোহিনী, বাদ দে তো। ভাইয়ার প্রতি ওর ভালোবাসা থাকতেই পারে, এতে আমাদের কোনো সমস্যা নেই। আমি শুধু ভাবছি আমাদের এমন জায়গায় থাকতে দেওয়ার পিছনে নিশ্চয়ই কোনো কারণ ছিল। তুই এত বেশি চিন্তা করিস কেন দিদি? নিশ্চয়ই আমরা এর কারণ একদিন না একদিন খুঁজে বের করতে পারবই। আর যদি নাও পাই তাতে আর কি বল? বাবা আমাদের জন্য যা ঠিক করে দিয়েছে তা তো আমাদের জন্য অবশ্যই খারাপ হবে না। তুই কথাটা একদম ঠিক বলেছিস রে মোহিনী। বাবা অবশ্যই আমাদের ভালোর জন্যই এসব করেছে। এ কি মালতী, গীতা, তোরা এই সময় রাস্তায় কি করছিস? আমরা তো তোমার কাছে যাচ্ছিলাম গো ভাইয়া। যাক, ভালোই হলো, পথের মধ্যেই তোমার সাথে দেখা হয়ে গেল। আমার কাছে কেন?
আমার কাছে তোদের আবার কি দরকার পড়লো? আমি কিন্তু তোদেরকে কিছুই দিতে পারবো না, এই আমি আগে থেকে বলে দিলুম। আরে আমাদের কিছু লাগবে না গো ভাইয়া, আমরা তো তোমার কাছে একটা কথা বলার জন্য এসেছি। কি বলবি তাড়াতাড়ি বল, আমার আবার বাজারে যেতে হবে, সেখানে অনেক কাজ আছে, হাতে সময় কম। আজ রাধা দিদি আর মোহিনী দিদি তোমাকে নিয়ে নানা ধরনের কথা বলছিল। তারা বলছিল তোমার নাকি অনেক লোভ, আর সেই জন্যই তুমি বাবার সমস্ত সম্পত্তি কেড়ে নিয়েছো। কি এত বড় সাহস? রাধা আর মোহিনী আমাকে নিয়ে এসব বাজে কথা বলবার সাহস পায় কোথায়? আমিও বলে দিলাম ওদেরকে, এখানে ভাইয়ার দোষ কোথায়? উল্টো তো বাবা ভাইয়াকে নতুন কিছু দিয়ে যায়নি, যা আমাদের দিয়ে গেছে। একদম একদম ঠিক কথা বলেছিস তুই, সত্যিই তো বাবা আমাকে কিছুই দিয়ে যাননি। আরে শোনো না, তারপর দিদিরা কি বলেছে। এরপর তারা আবার কি বলবে? তোমাকে নিয়ে যে তারা কত কিছু বলে, তুমি তো তা জানো না রে ভাইয়া। মোহিনী দিদি বলে বাবা নাকি তোমাকে এত বড় বাড়ি দিয়ে গেছে, এতগুলো জমি দিয়ে গেছে, আর আমাদের 5 বোনকে দিয়েছে মাত্র একটা করে ঘর। কি এত বড় সাহস মোহিনীর? ঠিক আছে, আমি দেখছি ওকে। এখন তোরা যা, এভাবে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ানো আমার পছন্দ না, তোরা তো জানিস। ঠিক আছে ভাইয়া, আমরা এক্ষুনি যাচ্ছি। আর শোন মালতী, একবার আমার বাড়িতে যাস, তোদের বৌদি আজকে বড় মাছের ঝোল করেছে, দুজনে ভাত খেয়ে তারপর তোদের ঘরে যাবি, কেমন? বড় মাছ অনেক দিন ধরেই তো খাওয়া হয়নি গো ভাইয়া। আহারে, এখন থেকে মাঝে মাঝে আমার বাড়িতে গিয়ে খেয়ে আসিস। আর শোন, ভুলেও যেন ওই 3 জনের কেউ তোদের সাথে না যায়, ঠিক আছে? মাথা খারাপ নাকি? ওদেরকে আমাদের সাথে কেন নেব? ঠিক আছে ঠিক আছে, তোরা এবার যা। হ্যাঁ ঠিক আছে ভাইয়া। দিদি, ওই যে আমাদের হাবাগোবা ভাবি বারান্দায় বসে আছে, এখন তাকে কিভাবে বোঝাবি ভাইয়া আমাদের খাওয়ার জন্য পাঠিয়েছে? আমিও তো সেটাই চিন্তা করছি রে। এই মেয়েটাকে যে ভাইয়া কি জন্য বিয়ে করলো সেটাই আমি বুঝতে পারছি না। একটা সত্যি কথা বলবো দিদি, তুই আবার দাদাকে বলে দিবি না তো? আরে না না, বল কি বলবি। ভাইয়া তো ভাবিকে বিয়ে করেছে সম্পত্তির লোভে, দেখছিস না ভাবির বাবা ভাইয়াকে কত কিছু দিয়েছে। চুপ কর গীতা, চুপ কর, কেউ শুনে ফেললে বড় বিপদ হয়ে যাবে, আমরা বিপদে পড়ে যাব। চল ভাবির কাছে এগিয়ে যাই। দিদি দেখ ভাবি কেমন আ উ করছে, ভাবি এইভাবে কি বলছে, তুই কি কিছু বুঝতে পারছিস? আরে না, আমি তার কথা কিভাবে বুঝবো? আগে কি কখনো এমন বোবাকানার সাথে আমার কথা হয়েছে? তাই তো, কেমন আ উ করছে, শুনেই আমার কেমন হাসি পাচ্ছে। গীতা, অনেক হয়েছে, এবার চুপ কর। ওই দেখ ভাবি কেমন রেগে যাচ্ছে। আমার মনে হচ্ছে কি বলতো, আমরা কেন এসেছি ভাবি সেটাই জানতে চাইছে। ঠিক আছে, চুপ করছি, তুই যা বলার বল, আমি এসবে নেই। ভাবি, ভাইয়া আমাদেরকে খাওয়ার জন্য পাঠিয়ে দিয়েছে। আজকে নাকি তুমি বড় মাছের ঝোল করেছো, সেটা দিয়ে ভাত খেয়ে যেতে বলেছে। ভাবি এসব কি বলছে বলতো দিদি? সে যা বলার বলুক, তা বুঝে আমাদের কোনো কাজ নেই। চল ঘরে গিয়ে খেয়ে দিয়ে চলে আসি। হ্যাঁ হ্যাঁ, তাই চল। আজকে দেখছি বেশ বড় বড় মাছ নিয়ে বসেছিস রে নবীন। হ্যাঁ, তা এইগুলোর দাম কেমন পড়বে রে? কম নিলে 2-3 খানা মাছ নিতাম। কেন গো সুরেশ দাদা, শ্বশুর বাড়ি থেকে লোকজন আসবে নাকি? কেন, শ্বশুর বাড়ি থেকে মানুষ আসতে হবে কেন? আর আমি কি আজকে নতুন এমন বড় মাছ কিনতে এসেছি রে? না মানে, তখন তো ভবেশ খুড়ো জীবিত ছিলেন, তোমাদের বাড়িতে লোকজনও অনেক ছিল, আর এখন তো বাড়িতে মোট কয়েকজন লোক, বাকি 5 জন তো থাকে সেই মাঠের ভেতরে, তাই আর কি। তুই এত কথা বলছিস কেন রে? তুই হলি একজন মাছ বিক্রেতা আর আমি খদ্দের। আমি যা চাইবো তুই মুখ বন্ধ করে তাই দিবি। এত কথা তোকে বলতে হবে না। আমার বাড়িতে কি হয় না হয় সেটা আমি বুঝবো। না মানে, পরিচিত মানুষ দেখলে এমন একটু টুকটাক কথাবার্তা সকলেই বলে, বুঝলে? তা তুমি বা এত রেগে যাচ্ছ কেন?
তোমার বোনেরা যে এখন আর তোমার বাড়িতে থাকে না সেটা তো সকলেই জানে। ধুর, তোর থেকে মাছই কিনবো না, যত সব ফালতু লোকজন আমার সামনে চলে আসে। আরে সুরেশ দা, এইভাবে রাগ করলে কি চলে বলো? তা সুরেশ দা, তোমার সাথে আমার একটা কথা বলবার ছিল। কি কথা? আমাকে কোনো উল্টোপাল্টা কথা জিজ্ঞেস করতে পারবি না, আগেই বলে দিলাম। বলছিলাম যে আমি কিন্তু এখনো মোহিনীকে বিয়ে করতে রাজি আছি, তুমি যদি বলো। তোর এত বড় সাহস? হ্যাঁ, এই আমাকে বেশি রাগাসনি, বুঝলি? না না, বিয়ে দিলে না দেবে, এত রাগারাগির কি হলো? তোমার তো আবার বোনেদের ঘরে রেখে তাদের সম্পদ মেরে খেতে বেশি ভালো লাগে। আমি মোহিনীকে বিয়ে করলে ওর ভাগের সম্পদ চাইতে আসবো না, এইটুকু নিশ্চয়তা আমি দিতে পারি। তুমি তুমি একবার ভেবে দেখো কেমন। আমি আমার বোনেদের সম্পদ মেরে খাচ্ছি, তোকে কে বললো রে? কাউকে বলতে হবে কেন? আমাদের চোখে কি নেবা হয়েছে নাকি? যে ছেলে সম্পত্তির লোভে একজন বোবা মেয়েকে বিয়ে করতে পারে, সে যে আর কি কি করতে পারবে সেটা সকলেই জানে। মোহিনী, মোহিনী কোথায় গেলে তুই? শিগগির আমার সামনে আয়। এই রাধা, শিগগির মোহিনীকে নিয়ে আমার সামনে আয় তো। ভাইয়া, বড় দিদি তো বাড়িতে নেই, তুমি কি দিদিকে কিছু বলবে? হ্যাঁ বলবো, তবে তোর বর দিদিকে না, বলবো এই বদমাইশ মেয়ে মোহিনীকে। বলি, এত সাহস ওই ছেলের হয় কি করে রে? ভাইয়া, কি হয়েছে? কোন ছেলের সাহস বেড়েছে? কে তোমাকে কি বলেছে বলো তো? কে আবার? নবীন। ওই বদমাইশ নবীন আজকে আমাকে বাজার ভর্তি মানুষের মধ্যে যা নয় তাই বলল। এত বড় সাহস ওই ছেলে পেল কোত্থেকে? নবীন? কিন্তু নবীন তোমাকে কেন কিছু বলবে? আর কি বলেছে সে? কেন বলেছে বুঝতে পারছিস না? তোর আশকারা পেয়েই তো ছেলেটা এমন মাথায় উঠেছে। আমার আশকারা পেয়ে? কিন্তু আমি কি করেছি? আমি তো তোমার কথা কিছুই বুঝতে পারছি না ভাইয়া। নবীনের সাথে তোর এসব লোটর পটর কতদিন ধরে চলছে? মানে এইসব কি বলছো ভাইয়া? দিদি, ভাইয়া মনে হয় তোমার আর নবীন দাদার প্রেমের কথা বলছে। একদম বাজে কথা বলবি না গৌরী। গৌরীকে ধমক দিলেই কি সত্যটা মিথ্যে হয়ে যাবে? তোর এত বড় সাহস কি করে হলো? আমার ভুল হয়েছে রে দিদি, আমি আসলে সেভাবে বলতে চাইনি। সেদিন নবীন দাদা আমাকে বলল সে নাকি তোকে পছন্দ করে, তাই। নবীন আমাকে পছন্দ করে, কিন্তু আমি কি একবারও বলেছি যে নবীনকে আমিও পছন্দ করি? এসব বেলেল্লাপনা বাদ দিয়ে ঘরে যা, আমি যেন তোকে আর বাড়ির বাইরে না দেখি। তুমি আমাকে বিশ্বাস করো ভাইয়া, আমি এসবে কিছুই জানি না। আমার মুখে মুখে কথা বলবি না মোহিনী, যা বলছি তাই কর। আরে বাপরে, আজ আমি এ কাকে দেখছি? আজকে দেখছি আমার ভাগ্য খুলে গেছে। বেশি বাজে কথা বলবে না নবীন। তুমি আমার ভাইয়াকে কি বলেছো? তোমার ভাইয়াকে? কই না তো, আমি তো তাকে কিছুই বলিনি। কেন, সে তোমাকে কিছু বলেছে নাকি? তুমি যদি ভাইয়াকে কিছু নাই বলো, তাহলে ভাইয়া আমাকে এতগুলো কথা কেন শোনালো? আর তাছাড়া তুমি নাকি গৌরীকেও আমার বিষয়ে কি সব বলেছো? কেন বলেছো? তুমি কেন বুঝতে পারছো না মোহিনী? আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে বিয়ে করতে চাই। কিন্তু আমার ভাইয়া তো তোমাকে পছন্দ করে না নবীন। তাতে কি, তাতে কি বলো মোহিনী? তোমার ভাইয়া কি তোমাদের বোনের দায়িত্ব নিয়েছে? তোমাদের ভরণ পোষণ করে, তোমাদের খেতে দেয়? আমি কি সেটা একবারও বলেছি? তুমি কি সত্যিই আমাকে ভালোবাসো নবীন? কি হলো, আমার কথার কোনো উত্তর দিলে না কেন? আমি জানি এসবের উত্তর একটাই না, যে তোমাদের কথা ভাবে না তার কথা তোমরা কেন ভাববে? নাকি তোমরাও তোমার ভাইয়ার মতো? আমি একজন জেলে বলে আমাকে অপছন্দ? আমি কি সেটা একবারও বলেছি? তাহলে তাহলে তোমার সমস্যাটা কোথায়? তোমার ভাইয়া যদি তার কথা ভাবতে পারে, তুমি কেন পারবে না? তুমি কি সত্যিই আমাকে ভালোবাসো নবীন? তোমার কি মনে হয়? তাহলে এখন এই মুহূর্তে আমাকে বিয়ে করতে পারবে? অবশ্যই। তাহলে চলো। ঠিক আছে, চলো। দিদি, দিদি, একটা খবর শুনেছিস? কি রে গৌরী, এইভাবে হাঁপাচ্ছিস কেন? কি হয়েছে? আমার মনে হচ্ছে কি বলতো দিদি, গৌরী মনে হচ্ছে মারাত্মক কোনো খবর নিয়ে এসেছে। আরে গৌরী, কারো বিয়ের খবর নিয়ে এলি নাকি রে? বিয়ের খবর? এ আবার কেমন কথা?
এই সময় আবার কার বিয়ের খবর নিয়ে আসবে গৌরী? তোদের সব সময় কেবল অশুভ চিন্তা। তুই কিন্তু অযথায় গীতাকে বকাবকি করছিস দিদি। আজ কি হয়েছে জানিস না? কি হয়েছে? কই, আমি তো কিছুই জানি না। আজ তো ভায়া এসে মোহিনীকে সেই বকাবকি করেছে। কেন? মোহিনীকে কেন বকাবকি করবে ভাইয়া? কেন আবার? মোহিনী দিদি নাকি নবীনের সাথে প্রেম করে, সেসব নিয়ে নবীন ভাইয়াকে মনে হয় কিছু বলেছে। সেই সব নিয়েই অনেক কিছু বলেছে ভাইয়া। এসব কখন ঘটলো? কই, তোরা আমাকে এসব নিয়ে এতক্ষণ কিছু জানালি না কেন? মাথায় ছিল না রে দিদি। আরে তোমরা কি আমার কথা শুনবে নাকি নিজেদের মধ্যেই কথা বলে যাবে? বল বল, কি হয়েছে সেটা বল। মোহিনী দিদি আর নবীন দাদা বিয়ে করেছে, আর তারা এখন আমাদের বাড়ির দিকেই আসছে। দেখলে তো দিদি, দেখলে আমার কথাটা কেমন সত্যি হয়ে গেল। সব সময় কেবল আমাকে বকাবকি করো, অথচ আমি যে ভুল কিছু বলি না সেটা একবারও ভাবো না। মোহিনী, মোহিনী এটা কি করলো? ভাইয়াকে তো খুব বড় গলায় বললো, সে এসব কিছুই করেনি। এখন কি হলো? যেটাই হোক, আমি কিন্তু ভীষণ খুশি। অন্তত আমার একজন দিদির তো সংসার হলো। তুই এটা কি করলি মোহিনী? এর পরিণাম কি হবে তুই কি সেটা একবারও ভেবেছিস? অনেক তো পরিবারের কথা ভাবলাম রে দিদি, এবার অন্তত নিজের কথাটা ভাবি। সে ঠিক আছে, কিন্তু এখন ভায়াকে বলবিটা কি? তুই ঠিকই তো নবীনের সাথে। যে সুরেশের যা ভাবার ভাবুক, কিন্তু তুমি তো আমাদের চেনো জানো রাধা। তুমিও কি আমাদের নিয়ে অখুশি? না না নবীন, আমি আমার বোনের নতুন জীবন নিয়ে ভীষণ খুশি। আমি চাই শুধু মোহিনী না, আমার বাকি সব বোনেরাই নিজের জীবন গুছিয়ে নিক, সংসার করুক, সুখী হোক। কিন্তু আমি ভাবছি এখন ভায়া কি করবে? এই খবরটা নিশ্চয়ই ভায়ার কানে এতক্ষণে পৌঁছে গিয়েছে। আমিও ভেবেছিলাম এইসব কিছু করব না। নবীনকে অপমান করার উদ্দেশ্যে আমি সেখানে গিয়েছিলাম, কিন্তু আমি বুঝতে পারলাম নবীন আমাকে সত্যিই অনেক ভালোবাসে। তাই আমি আর ওকে না করতে পারলাম না রে দিদি। আর তাছাড়া ভায়া যদি বিয়ে করে সংসার করতে পারে, তাহলে আমরা কেন পারবো না? ভায়া, তুমি আমাদের ডেকেছো যে, কিছু বলবে? কেন? কিছু না বলার থাকলে কি তোদেরকে ডাকতে পারবো না? না, সেটা নয়। তুমি তো আমাদেরকে কখনো কোনো কারণে ডাকো না, তাই বললাম। তোরা তো এখন আবার বিশাল বড় লায়ক হয়ে গেছিস, তোদেরকে ডাকতে হলে তো আবার আমার অনেক কিছু ভাবতে হবে। আমাকে বাকিদের মধ্যে রেখো না কিন্তু ভাইয়া, আমি সব সময় তোমার হয়েই কিন্তু কথা বলি। তা শুনলাম তোদের বোন নাকি বিয়ে করেছে, এ বিয়ের খবর কি আগে থেকেই জানতিস? আমি আমি কি করে জানবো রে দিদি? তুই সত্যি বলছিস নাকি মিথ্যে বলছিস সেটা নিশ্চয়ই আমার জানার কথা না। তোকে দেখে আমি তো অবাক হয়ে যাচ্ছি রে মালতী, যদিও তোর উপরে আমার বেশি আশাও ছিল না। আমি যার জন্য ডেকেছি সেটা বলি। মোহিনী আজকের পর থেকে আমাদের কোনো বিষয় থাকবে না। আর মোহিনীর স্বামীকে বলবি, সে আমাকে বলছিল মোহিনীকে বিয়ে করলে সে মোহিনীর কোনো সম্পত্তি নেবে না, সেটাও যেন ওর মাথায় থাকে। সে না হয় বলবো, কিন্তু ভায়া আমাদের তো বিশেষ করে কোনো সম্পত্তি নেই। বাবা আমাদের ওই একটা করেই ঘর দিয়ে গেছে, তাও আবার বাঁশের তৈরি। সেই ঘরটাই তো আমাদের সম্বল, আর সেটা কেন ছেড়ে দেবে মোহিনী? ও আচ্ছা, তাহলে সব কিছুর মাথা হচ্ছিস তুই, এবার বুঝলাম। আমি তো তোমাকে আগেই বলে দিয়েছিলাম ভাইয়া, তুমি তো আমার কথা কানেই তুললে না। ভুল করেছি বুঝলি মালতী, আমি ভুল করেছি। তোদের একজনকেও আমার বিশ্বাস করা উচিত না। কিন্তু ভাইয়া, তোর এবার আয়, তোদের সাথে আমার কোনো কথা নেই। তা সুরেশ, এবার কি করবে? এক এক করে যদি তোমার বাকি বোনেরাও বিয়ে করে নেয়, তখন তাদেরকে তুমি ঠেকাতে পারবে তো? এই কথাটা তো আমার মাথায় আসেনি। এমনটা কিন্তু না, কিন্তু এখন আমার কি করা উচিত বলুন তো বাবা? আমি কিছুদিন ধরেই একটা বিষয় নিয়ে ভাবছি, আর সেটা নিয়ে কয়েকজনের সাথে আলোচনাও করেছি। এরপর যা শুনলাম সেটা তুমি শুনলে পাগল হয়ে যাবে। মানে আপনি এসব কি বলছেন বাবা? আর কি জেনেছেন আপনি? আমি বলছি, তোমাকে সব কিছু বলছি।
কিন্তু তার আগে তোমার আমাকে একটা কথা দিতে হবে। কি কথা? কি কথা দিতে হবে বলুন বাবা। তুমি আমার মেয়ের সাথে কখনোই খারাপ ব্যবহার করতে পারবে না। সব সময় আমার কাজলকে তুমি মাথায় করে রাখবে। আপনি কি বলছেন বাবা? আমি তো সব সময় কাজলকে মাথায় করেই রাখি, ওকে কখনোই অযত্ন অবহেলা করি না। হ্যাঁ, ঠিক আছে। এখন আমি কি বলছি মনোযোগ দিয়ে শোনো। তোমার বাবা দাদু একসময় জমিদার ছিলেন, আর তার অনেক ধনসম্পদ। শত্রুদের হাত থেকে রক্ষা করবার জন্য সেগুলো কিছু জমির মধ্যে রেখে দিয়েছিল। কি বলছেন বাবা? কিন্তু আপনাকে এসব কে বললো? আমি বললাম তো, আমি এগুলো নিয়ে অনেক গবেষণা করেছি। এখন আমার কথা শোনো। আমার মনে হচ্ছে কি সেই সম্পদগুলো ওই জমিতেই আছে, যেখানে তোমার বোনেদের ঘর করেছে তোমার বাবা। আপনার কথা যদি সত্যি হয় তবে এমনটাই হবে, কিন্তু আপনার কেন মনে হচ্ছে বাবা সেখানে ওদের ঘর করে দিতে পারে? বিষয়টা খুবই সহজ। আমি যতদূর তোমার বাবাকে চিনেছি, তিনি অনেক বিচক্ষণ একজন মানুষ ছিলেন, আর তার পক্ষে কোনোভাবেই তার মেয়েদেরকে ঠকিয়ে ছেলেকে সবকিছু দিয়ে দেওয়া সম্ভব না। এ ভাবনা থেকে আমি এ গবেষণা করেছি। এবার আমি পুরোটা পরিষ্কার হয়ে গেছি বাবা। এবার আমার যা করা দরকার আমি করব। আপনি আমার অনেক বড় উপকার করলেন বাবা। সবই কিন্তু আমার মেয়ের জন্য করেছি। এ কি ভাবি, তুমি তুমি এখানে? বাবু, আ আ ভাবি, তুমি যে কি বলছো আমি যে কিছুই বুঝতেই পারছি না। দিদি, আমি তোমাকে সবকিছু বুঝিয়ে বলছি। এইমাত্র আমরা দুজন ভাইয়ের ঘরের সামনে থেকে আসছিলাম। বিশাল বড় একটা বিপদ আসতে চলেছে দিদি। মানে কি হয়েছে সেটা বল। আমি আর ভাবি ভাইয়ার ঘরের সামনে আড়ি পেতে ভাইয়া আর ভাবির বাবার সমস্ত কথা শুনেছি। ভাইয়া আমাদের নিয়ে অনেক বড় একটা ষড়যন্ত্র করছে। ষড়যন্ত্র? কি ষড়যন্ত্র করছে? আমি তো তোর কথা কিছুই বুঝতে পারছি না রে গৌরী। শোনো দিদি, আজ রাতে আমাদের কিছুতেই ঘুমানো যাবে না। আমরা সজাগ হয়ে থাকার চেষ্টা করব। এরপর বাকিটা তুমি এমনিতেই বুঝতে পারবে। কিন্তু আসল ঘটনাটা কি সেটা তো বলবি। বাবা যে আমাদেরকে এই মাঠের ভিতরে ঘর করে দিয়ে গেছে সেটা কিন্তু এমনি এমনি না। তুমি একবার ভাবো, আমাদের ঘরগুলো এমন এলোমেলো করে বানানো কেন? কেন সেগুলো সুন্দর করে এক জায়গা নয়? সেটা তো আমি অনেকবারই ভেবে দেখেছি রে গৌরী, কিন্তু আমি ভেবেছি আমরা বোনেরা যেন ঝগড়া না করি, সেই জন্য এইভাবে বানানো হয়েছে। একদমই এমনটা না। আমাদের প্রত্যেকের ঘরের নিচেই সম্পদ আছে। সেগুলো বাবা তার দাদুর থেকে পেয়েছে, আর সেগুলোই আজ ভাইয়া চুরি করতে আসবে। বলছিস কি রে এসব? আমার যে এসব কথা কিছুতেই বিশ্বাস হচ্ছে না রে গৌরী। তুমি আমার কথা বিশ্বাস না করলে ভাবিকে জিজ্ঞেস করো। ভাইয়া, তুমি আমাদের ডেকেছো কেন? কিছু বলবে? তোদের দুজনের সাথে আমার গোপন কথা আছে, কিন্তু কথাটা ভীষণ গোপনীয়। তোদের কথা দিতে হবে, তোরা এই কথাগুলো কাউকে বলবি না, এমনকি তোদের কোনো বোন কেউ না। আর তোরা যদি আমার সাথে থাকিস তবে জানবি এতে তোদের লাভ আছে। ভাইয়া, আমরা দুজন তো সব সময় তোমার পাশাপাশিই ছিলাম, নতুন করে আর কি থাকবো বলো? আরে আমি জানি রে মালতী, আমি জানি তুই গীতা সব সময় আমার সাথে আজীবন আছিস, আর সেই জন্যই তো তোদেরকে আমি ডেকেছি। আজকে রাতে আমরা একটা বিশাল বড় কাজ করব। বিশাল বড় কাজ? কি কাজ দাদা? সে যখন করব তখন বুঝতে পারবি, এবং এতে তোদের অনেক লাভ হবে। তোদের তো তোদের ভাইয়ার উপর একটু ভরসা আছে নাকি? অবশ্যই অবশ্যই, তোমার উপর আমাদের অনেক ভরসা আছে ভাইয়া। হ্যাঁ ভাইয়া, তোমার যখন আমাদের প্রয়োজন হবে খবর পাঠাবে, আমরা সব সময় তোমার সাথেই আছি। তোদের কথা শুনে আমার ভীষণ ভালো লাগলো রে। আজকে রাতে তোদের দুজনকে আমার সাথে থাকতে হবে। আজকে রাতে আমরা এমন একটা কাজ করব যা করলে আমার তোদের অনেক লাভ হবে। ঠিক আছে ভাইয়া। ভাবি আর গৌরী তো আমাকে এইসবই বলল। ওরা নাকি নিজের চোখে দেখেছে ভাইয়া আর ভাবির বাবাকে এইসব নিয়ে কথা বলতে। আচ্ছা রাধা, তুমি যে কথাগুলো আমাদেরকে বললে এগুলো কি সত্যি সত্যি তোমাদের ঘরের নিচে এসব আছে?
হ্যাঁ গো নবীন দাদা, এগুলো একদম সত্যি, আমি নিজের কানে শুনেছি। তাহলে তো সুরেশ কিছুতেই বসে থাকবে না, সে এইগুলো নেওয়ার তালে থাকবে। দাঁড়াও না দাঁড়াও, নিয়ে আসছি তাকে এইসব। কিন্তু মোহিনী, ভাইয়া তো আমাকে ডেকে নিয়ে সেদিন অনেক কিছুই বলল। নবীন নাকি তোকে বলেছে সে তোর সম্পত্তি নেবে না, সেগুলো ভাইয়াকে দিয়ে তোকে নিয়ে চলে যেতে। হ্যাঁ, আমি এসব বলছি, আর শুধু সুরেশ কেন, আমি সকলকে এ কথা বলতে চাই। আমার তোমাদের সম্পদের উপর কোনো লোভ নেই। ওপরওয়ালা আমাকে যা দিয়েছে আমি তাতেই খুশি। তুমি বললেই যে আমি মানবো, এটা তোমাকে কে বলেছে গো? আমি আমার সম্পত্তি কিছুতেই ছাড়বো না। দেখি না দেখি ভাইয়া কি করতে পারে, আমিও দেখি। আর ওকে নেওয়াচ্ছি আমাদের সম্পত্তি। কিসের যেন শব্দ হলো, তোরা কি কেউ শুনতে পাচ্ছিস? আমি বলেছিলাম না ভাইয়া আজ রাতেই কিছু একটা করবে, দেখো হয়তো সেগুলোই করছে। তোমরা কেউ কোনো কথা বলো না, আমি চুপি চুপি বাইরে যাচ্ছি। যদি দেখি যে সে কিছু করছে, তবে আমি তোমাদেরকে ডাক দেব। হ্যাঁ হ্যাঁ, সেটাই বরং ভালো হবে। ভাইয়া, তুমি এসব কি করছো বলো তো? তুমি মোহিনী দিদির ঘরের নিচে মাটি খুঁড়ছো কেন? আমিও তো কিছুই বুঝতেই পারছি না। মোহিনী দিদি জানতে পারলে কি হবে? সে তো চিৎকার চেঁচামেচি করে পুরো গ্রাম মাথায় তুলে ফেলবে। মোহিনী দিদি মনে হয় আজ ঘরে নেই, তাহলে কি আর ভাইয়া এখানে আসে? তোরা একটু চুপ করবি? তোদেরকে তখন বললাম না, আমি যেটা করছি সেটা করতে পারলে আমার সাথে সাথে তোদেরও লাভ হবে। কিন্তু কি করছো সেটা তো বলবে। সুরেশ তোমাদের সে বিষয়ে কিছুই বলবে না, যদি বলার হতো তাহলে আরো আগেই বলে দিত। তুই এখানে কি করছিস? তোকে বলেছি না তুই যেন আমার বাড়িতে না আসিস, তবু এসেছিস কেন? কারণ এটা তোমার বাড়ি না, এটা আমার স্ত্রীর বাড়ি। আর তুমি এত রাতে চোরের মতো আমার স্ত্রীর ঘরের মাটি খুঁড়ছো কেন? আর তোমরা, মালতী, গীতা, তোমরা কি করছো এখানে? আমরা মানে ভাইয়া আসতে বলেছিল তাই এসেছিলাম। মোহিনী, শিগগির এদিকে আসো। এই দেখো, তোমার ভাইয়া তোমার সব কিছু লুট করে নিয়ে যাচ্ছে। খবরদার খবরদার নবীন, খবরদার, তুই এসব বাজে কথা বলবি না। খবরদার ভাইয়া, খবরদার বলছি। তুমি আর আমার ঘরে আর একটাও কোদালের ঘা দিবে না। তোমাকে তো বাবা যথেষ্ট সম্পদ দিয়ে গেছে, তাহলে তুমি কেন আমাদের জিনিসে হাত বাড়াচ্ছ? ছি ভাইয়া ছি, তুমি খারাপ সেটা জানতাম, কিন্তু তুমি যে এতটা খারাপ সেটা আমাদের কল্পনাতেও ছিল না। শেষ পর্যন্ত নিজেদের বোনেদের সাথে এমনটা করতে পারলে। আর মালতী, গীতা, আর কত বোকা হয়ে থাকবি রে? আর কত ভাইয়া যা বলবে তাই বুঝবি? মানে কি সম্পদের কথা বলছো তোমরা? আমি তো কিছুই বুঝতে পারছি না দিদি। কেন, ভাইয়া তোকে কিছুই বলেনি? কই না তো। আমাদের সকলের ঘরের নিচে বাবা আমাদের নামে কিছু সম্পত্তি রেখে গেছেন, সেগুলো আমরা কেউই জানতাম না। আজ ভাইয়া জানতে পেরে সেগুলো চুরি করতে এসেছে, আর তোরা দুইজন সেগুলোতে সাহায্য করছিস। ছি! বিশ্বাস করো দিদি, আমরা এই বিষয়ে কিছুই জানতাম না। ছি ভাইয়া ছি, তুমি এত নিচে নামতে পারো আমি ভাবতেও পারি না। আজ থেকে আমি আর গীতাও তোমার সাথে থাকবো না, অনেক হয়েছে, আর না। হ্যাঁ হ্যাঁ, আজ থেকে আমাদের 5 বোনের কোনো ভাই রইলো না। একদম, আজ থেকে আমরা শুধু 5 বোন, আমাদের কোনো ভাই নেই।